আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের সলভ ক্লাসে। আজকের টপিকের নাম হচ্ছে সেল ইনজুরি অ্যাডাপ্টেশন, হিলিং, রিপেয়ার এন্ড হেমোডাইনামিক্স। আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি নিগার সুলতানা, ফেজের রেসিডেন্ট হিসেবে আছি পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রিতে, বিএসএমইউ তে। আচ্ছা, আজকে হচ্ছে জেনারেল প্যাথোলজির দুইটা টপিক আমরা সলভ করব। আগেই বলে নেই, জেনারেল প্যাথোটা খুবই ভাইটাল একটা সাবজেক্ট, বিশেষ করে যে দুইটা টপিকের উপর আজকে পরীক্ষা হচ্ছে এগুলো খুবই ইম্পর্টেন্ট, কোনোভাবে মিস করা যাবে না। এবং প্যাথোলজির ব্যাপারটা হচ্ছে যদি ঠিক মতো একবার পড়া যায় তাহলে এখান থেকে অ্যান্সার করা মোটামুটি কাভার করা যায়। সো আশা করছি আপনারা খুব ভালোভাবে পড়বেন, রিভিশন দিবেন এবং খুব ভালো মার্কস ক্যারি করবেন। ঠিক আছে, আমরা শুরু করছি তাহলে। আজকের ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে, আচ্ছা, 1 to 30 হচ্ছে এমসিকিউ এবং 31 থেকে 40 হচ্ছে এসবিএফ। ঠিক আছে, তাহলে এমসিকিউ দিয়ে শুরু করছি। আজকের ফার্স্ট কোশ্চেন, হোয়াট আর দ্য আলট্রাস্ট্রাকচারাল চেঞ্জেস অফ রিভার্সিবল সেল ইনজুরি? অপশনস গুলো হচ্ছে ব্লান্টিং অফ প্লাজমা মেমব্রেন, মাইটোকন্ড্রিয়াল সোয়েলিং অ্যান্ড দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য লার্জ অ্যামরফাস ডেন্সিটিস, dilation of endoplasmic reticulum with attachment of polysome, myelin figure formation, and disaggregation of granular and fibrillar elements of nucleus. আচ্ছা, আলট্রাস্ট্রাকচারাল চেঞ্জ বলতে আমরা কি বুঝি? এটা নিশ্চয়ই আমরা জানি। সেটা হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে একটা সেলের যে চেঞ্জ গুলো হয়, বিশেষ করে আমরা ওয়েল ডিফাইন্ড কোনো চেঞ্জ দেখতে চাইলে, ইন্ট্রাসেলুলার বা সেলুলার যে কোনো আর্কিটেকচারাল চেঞ্জ দেখতে চাইলে আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপে যে চেঞ্জ গুলো দেখি সেগুলো হচ্ছে আলট্রা স্ট্রাকচারাল চেঞ্জেস। তো বলেছে এটা একটা কথা, একটা হচ্ছে রিভার্সিবল সেল ইনজুরিতে আমরা কি কি চেঞ্জ দেখি, তাই না? সো আমরা দেখে নেই যে ব্লান্টিং অফ প্লাজমা মেমব্রেন, কিন্তু আমরা আলট্রা স্ট্রাকচারাল চেঞ্জে পাই। দেখা যায় যে প্লাজমা মেমব্রেনে ব্লেড ফর্মেশন হয়, ব্লান্ট হয়, মানে ব্লান্ট বলতে আর কি, জিনিসটা ভোতা হয়ে যায়, হ্যাঁ, ব্লান্টিং অফ প্লাজমা মেমব্রেন। আর মাইটোকন্ড্রিয়াল সোয়েলিং হয়, বাট লার্জ অ্যামরফাস ডেনসিটিস কিন্তু রিভার্সিবল হয় না, ইরিভার্সিবল হয়। সো এটা ফলস হবে। আর সিতে যেটা আছে, অ্যাটাচমেন্ট অফ পলিজম না, ডিটাচমেন্ট হয়, পলিজম গুলো ডিটাচড হয়ে যায়। আর মায়োলিন ফিগার ফর্মেশন গুলা মোরলেস রিভার্সিবল ইরিভার্সিবল দুই ক্ষেত্রেই হয়। তো এটা ট্রু হচ্ছে। অ্যান্ড ডিসঅ্যাগ্রিগেশন যেটা, সে অপশনটাও ট্রু হচ্ছে। ঠিক আছে, তাহলে ফলস হচ্ছে বি অ্যান্ড সি। সেকেন্ডটাতে যাচ্ছি, সেটা হচ্ছে ভ্যালিড স্টেটমেন্টস অ্যাবাউট ডিজিজ ডিউ টু মিসফোল্ডিং প্রোটিন। এটা একটু আনকমন, বাট এটা একবার জেনে রাখা ভালো। এখানে বলেছে যে ট্রু স্টেটমেন্ট গুলো কোনগুলো, তাই না? আমরা কিছু জানি যে কিছু প্রোটিন মিসফোল্ডিং এর কারণে কিছু ডিজিজ হয়। সো এবং কোন কোন প্রোটিন এটার জন্য এফেক্টেড এর হওয়ার কারণে যে ডিজিজ গুলো হয়। সো আমরা এখানে দেখে নেই, in cystic fibrosis, loss of CFTR causing defects in calcium transport. And LDL receptor is affected protein for Alzheimer's disease. Prions are the affected protein for Creutzfeldt-Jakob disease. And loss of CFTR leads to defect in chloride transport in cystic fibrosis. And Parkinson disease is one of them. আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে এটার একটা খুব সুন্দর চার্ট আছে, চার্টটা আপনারা পড়ে নেবেন। এখানে দেখেন অপশনস গুলো কি কি। সিস্টিক ফাইব্রোসিসের ক্ষেত্রে সিএফটিআর এর ডিফেক্টের কারণে যেটা হয় সেটা কিন্তু ক্যালসিয়াম ট্রান্সপোর্টে হয় না, হ্যাঁ, ক্লোরাইড ট্রান্সপোর্টে হয়। সেটা ফলস হবে। এলডিএল রিসেপ্টরে যেটা অ্যালঝেইমার্স ডিজিজ না, সেটা হচ্ছে ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরোমিয়াতে হয়। সো এটাও ফলস হচ্ছে। আর বাকি যে তিনটা সেগুলো ট্রু। আর পার্কিনসন ডিজিজও হচ্ছে ওয়ান কাইন্ড অফ মিসফোল্ডিং প্রোটিনের কারণে হয়ে থাকে। সো প্রথম দুইটা ফলস, বাকি তিনটা ট্রু। Third number question is, high risk condition for thrombosis are immobilization, prosthetic heart valve, nephrotic syndrome, hyperestrogenic state and cancer. আচ্ছা, এখানে হচ্ছে থ্রম্বোসিসের অনেকগুলো কজ আছে আমরা জানি।
তবে এখানে বলেছে যে হাই রিস্ক কন্ডিশনে কখন কখন হতে পারে। সো এখানে মেনশন করে দেওয়া আছে হাই রিস্ক। সো আমরা জানি ইমমোবিলাইজেশনে হাই রিস্ক একটা কন্ডিশন যখন থ্রম্বোসিস ডেভেলপ করতে পারে। দেন প্রস্থেটিক হার্ট ভালভ, এটাও কিন্তু ট্রু, তাই না? নেফ্রোটিক সিনড্রোম এবং হচ্ছে হাইপার এস্ট্রোজেনিক স্টেট মানে হচ্ছে প্রেগনেন্সি অথবা পোস্টপার্টাম পিরিয়ডে যেটা হয়, সে হাইপার এস্ট্রোজেনিকটা আর নেফ্রোটিক সিনড্রোমে কিন্তু হাই রিস্ক থাকে না। আর ক্যান্সার এনি কাইন্ড অফ ম্যালিগনেন্সিতে কিন্তু থ্রম্বোসিস হওয়ার চান্স থাকে, সো এটাও হাই রিস্ক। তাহলে ট্রু হচ্ছে এ, বি অ্যান্ড ই। আর বাকি যে দুইটা সেগুলো রিস্ক বাট লো রিস্ক। এখন নাম্বার 4, mechanism of cell injury includes covalent modification of cellular proteins, lipids and nucleic acid. B হচ্ছে not associated with misfolded protein. C folded protein response and ER destretching. And D হচ্ছে decreased permeability of cellular membrane. E হচ্ছে mitochondrial damage. আচ্ছা, আমরা জানি সেল ইনজুরি অনেক ভাবে হয়ে থাকে, তাই না? এটার মেকানিজমটা কি কি? তো মেকানিজমটা এখানে জানতে চেয়েছে। তো প্রথমটা আমরা জানি যে মডিফিকেশন অফ সেলুলার প্রোটিন, লিপিড, এগুলোর চেঞ্জের কারণে, মডিফিকেশনের কারণে কিন্তু সেল ইনজুরিটা হয়ে থাকে। সো এটা অবভিয়াসলি ট্রু। আর বলছে মিসফোল্ডিং প্রোটিন এটার সাথে অ্যাসোসিয়েটেড না। আমরা একটু আগেই পড়েছি যে মিসফোল্ডিং প্রোটিনের কারণে বিভিন্ন ডিজিজ হয়, এটার কারণে হচ্ছে সেল ইনজুরিও হয়। ঠিক আছে, সো এটা ফলস হচ্ছে। বলছে যে ফোল্ডেড প্রোটিন রেসপন্স অ্যান্ড এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ডিস্ট্রেচিং, এটা ফলস, কারণ মিসফোল্ডিং প্রোটিন এবং হচ্ছে ডিস্ট্রেচিং হয় না, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম স্ট্রেচিং হয়। দেন হচ্ছে স্ট্রেসিং, দেন হচ্ছে ডি বলছে ডিক্রিজ পারমিয়েবিলিটি অফ সেলুলার মেমব্রেন। আমরা জানি যে সেল ইনজুরি হলে হচ্ছে সেল মেমব্রেনের পারমিয়েবিলিটি বেড়ে যায়, তাই না? সো এটাও ফলস হচ্ছে। মাইট্রোকন্ড্রিয়াল ড্যামেজটা, এটা অবভিয়াসলি ট্রু। সো ট্রু অ্যান্সার হচ্ছে এ অ্যান্ড ডি, বাকি তিনটা ফলস। এখানে এক্সপ্লানেশনটা দেওয়া আছে, আপনারা দেখে নেবেন, আমি বলেই দিয়েছি। Question number 5, granulation tissues. A হচ্ছে replace of defective tissue in the skin. Neutrophils are present in large number. C is found in fistula, present at the age of infarction. E number হচ্ছে is found in tumor stroma. আচ্ছা, গ্রানুলেশন টিস্যুটা কিন্তু খুব কমন একটা টপিক এবং এটা ইজি। এটা আমি আশা করব যে এটা সবাই ভালোভাবে পড়েছেন, এটা তাহলে পুরোটাই পারার কথা, তাই না? এখানে বলেছে রিপ্লেস অফ ডিফেক্টিভ টিস্যু ইন দ্য স্কিন। আমরা জানি গ্রানুলেশন টিস্যু কি, ওয়ান কাইন্ড অফ ইমম্যাচুর মেজেনকাইমাল টিস্যু না, এবং এটাকে হিলিং টিস্যু বলে থাকি, তাই না? হিলিং হওয়ার সময় যে ফর্মেশন হয়। সো যখন কোনো ডিফেক্টিভ টিস্যু থাকে স্কিনে বা ওন্ড থাকে, তো এটা হিল করার জন্য এটা রিপ্লেস করে, আমরা কিন্তু স্কিনটাকে রিপ্লেস করে গ্রানুলেশন টিস্যুতে, তাই না? সো এই জন্য এই নাম্বারটা হচ্ছে ট্রু। অ্যান্ড এটা ওয়ান কাইন্ড অফ একটা ফাংশন গ্রানুলেশন টিস্যু। নিউট্রোফিলস লার্জ নাম্বারে কি আমরা গ্রানুলেশন টিস্যুতে পাই? এর মেইন প্রিন্সিপাল সেলস গুলো কি কি? ফাইব্রোব্লাস্ট এবং অ্যাঞ্জিওজেনেসিস মানে নিউলি ফর্মড ব্লাড ভেসেলস। নিউট্রোফিল থাকে, তবে খুব স্মল কোয়ান্টিটিজে থাকে। সো বি নাম্বার ফলস। অ্যান্ড ইন ফাউন্ড ইন ফিস্টুলা, আমরা জানি সাইনাস, ফিস্টুলা, দেন অ্যাবসেসের যে ওয়াল, ওইখানে আমরা হচ্ছে গ্রানুলেশন টিস্যু পাই। আর ডি নাম্বার যেটা এখানে আছে, প্রেজেন্ট অ্যাট দ্য এজ অফ ইনফ্রাকশন, এটা খুব ভালোভাবে খেয়াল করবেন। নর্মালি ইনফ্রাকশন মানে কি? ইনফ্রাকশন হচ্ছে ডেড টিস্যু, ডেড টিস্যুতে বা ডেড জায়গায় কিন্তু নর্মালি গ্রানুলেশন টিস্যু ফর্মেশন হয় না, যেখানে সার্কুলেশন নাই সেখানে হয় না। বাট যখন এজ বলবে তখন এই অ্যান্সারটা কিন্তু প্রুভ হয়ে যাবে, কারণ এইজে কিন্তু গ্রানুলেশন টিস্যু ফর্মেশন হয়। কারণ আমরা জানি গ্রানুলেশন টিস্যুতে হচ্ছে অ্যাঞ্জিওজেনেসিস হয়, নিউলি ফর্ম ব্লাড ভেসেল থাকে। সো ইনফ্রাকশনে তো সেটা পসিবল না। সো এজ যদি মেনশন করা থাকে তাহলে সেটা ট্রু হবে। and is found in tumor stroma. এটা কিন্তু ফলস, কারণ টিউমার স্ট্রোমাতে আমরা পাই না, যেহেতু ওয়ান কাইন্ড অফ এটা ডেড ধরা যায়। সো গ্রানুলেশন টিস্যু টিউমারে পাওয়া যায় না, সো এটা ফলস। এখানে এক্সপ্লেনেশনটা দেয়া আছে। And number 6 is regarding metaplasia, which are not true. A, it results from reprogramming of local tissue stem cell. B, metaplasia from squamous to columnar type in Barrett esophagus. C, most common metaplasia is squamous to columnar type. D,
plastic tissue is better able to withstand adverse environment, and E হচ্ছে aging process of coastal cartilage is osseous metaplasia. আচ্ছা, এখানে মেটাপ্লাসিয়ার কোয়েশ্চেন আসলেই একটু মানে আমরা দ্বিধায় পড়ে যাই, একটু কনফিউজড হয়ে যায়। কোনটা থেকে কোনটা চেঞ্জ হচ্ছে আমরা জানি যে 3 টাইপস অফ মেটাপ্লাস্টিক চেঞ্জ আছে, তাই না? কলামনার, স্কোয়ামাস, তারপর অসিয়াস। সো এটার এক্সাম্পল গুলাও একটু ক্রিটিক্যাল। সো আমরা এই কোয়েশ্চেনটা আসলে একটু পাজল হয়ে যায়। আবার এখানে দেয়া আছে যে নট ট্রু, মানে কি আমার এখানে প্রত্যেকটা স্টেম যেগুলো ট্রু স্টেটমেন্ট অ্যাবাউট মেটাপ্লাসিয়া, এগুলো আপনারা যখন দাগাবেন তখন সব ফলস দাগাবেন, আর যেটা মেটাপ্লাসিয়া রিলেটেড ফলস সেটা কিন্তু আপনার ট্রু দাগাবেন, তাই না? রিভার্স হয়ে যাবে। সো এই জিনিসটা একটু মাথা ঠান্ডা রেখে অ্যান্সার করতে হবে। সো আমরা দেখে নিই, এই নাম্বারটা কিন্তু মেটাপ্লাসিয়া রিলেটেড অ্যান্সার হলে এটা ট্রু হতো, তাই না? এটা কিন্তু রিপ্রোগ্রামিং অফ লোকাল টিস্যু স্টেম সেল। বাট যেহেতু বলেছে নট ট্রু, মানে মেটাপ্লাসিয়া রিলেটেড না, তার মানে জিনিসটা এখানে ফলস হচ্ছে। এবং বলেছে যে মেটাপ্লাসিয়া ফ্রম স্কোয়ামাস টু কলামনার টাইপ ইজ ব্যাড ইসোফেগাস, এটাও ট্রু, তাই না? তো এখানে আমি ফলস দাগাচ্ছি, সো এটা ফলস। মোস্ট কমন মেটাপ্লাসিয়া কিন্তু কলামনার টু স্কোয়ামাস, ওই যে আমরা যেটা রেসপিরেটরি ট্র্যাক্টে দেখি যে চেইন স্মোকারদের অথবা সিগারেট স্মোকারদের হচ্ছে রেসপিরেটরি ট্র্যাকে যে সিরিয়াস স্ট্র্যাটিফার সিলিয়াটাস কলামনার এপিথেলিয়াম থাকে, সেটা কনভার্ট হয়ে স্কোয়ামাসে চলে যায়, তাই না? সো এইটা যেহেতু ফলস স্টেটমেন্ট, সো এইখানে এটা ট্রু হবে। অ্যান্ড মেটাপ্লাস্টিক টিস্যু ইজ এবল টু উইথস্ট্যান্ড অ্যাডভার্স এনভায়রনমেন্ট, এটা তো আমরা জানি, কারণ মেটাপ্লাস্টিক চেঞ্জটাই হয় তার এনভায়রনমেন্টের সাথে ক্যাপাবল হওয়ার জন্য। সো এটা ট্রু যেহেতু এটা ফলস দাগাতে হবে। আর এজিং প্রসেস অফ কোস্টাল কার্টিলেজ যেটা, সেটা একটা অসিয়াস মেটাপ্লাসিয়া, তাই না? সো এইটা যেহেতু ট্রু স্টেটমেন্ট, সো এটা ফলস হবে। এটা একটু ট্রিকি, অ্যান্সারটা একটু চিন্তা ভাবনা করে দিতে হবে। এন্ড 7 হচ্ছে ইন আনরিসাসিটেবল স্টেজ অফ শক, মানে ইরিভার্সিবল স্টেজ অফ শক। আমরা জানি যে স্টেজে শকের 3টা স্টেজ আছে, একটা হচ্ছে কম্পেনসেটেড, দেন হচ্ছে ডিকম্পেনসেটেড, দেন হচ্ছে ইরিভার্সিবল। এটা হচ্ছে সেই ইরিভার্সিবল স্টেজ অফ শক। এখন বলেছে ব্যাকটেরিমিক শক, বি হচ্ছে ব্লান্ট ভেজোমোটর রেসপন্স, সি হচ্ছে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস স্টার্টস, ডি হচ্ছে রেনাল ফ্লুইড কনজারভেশন, ই রেনাল শাটডাউন ডিউ টু ইসকেমিক ইনজুরি টু কিডনি। আচ্ছা, ব্যাকটেরিমিক শকটা হচ্ছে ইরিভার্সিবল স্টেজ বা আনরেসিসিটেবল স্টেজে হয়। এটা কিভাবে হয় যে এটা হচ্ছে আমরা জানি যে ইন্টেস্টাইনাল যে নরমাল ফ্লোরা গুলা থাকে, সো বাওয়েল যদি ইসকেমিক হয়ে যায় এনি হাউ, তখন কিন্তু সার্কুলেশনে চলে যায়, ফ্লোরা গুলো সার্কুলেশনে যখন চলে যাবে তখন এটা প্যাথোজেন হিসেবে কাজ করবে। সো তখন হচ্ছে ব্যাকটেরিমিক শক হবে, এইটা হচ্ছে ইরিভার্সিবল স্টেজে হয়। দেন ব্লান্ট ভেজোমোটর রেসপন্সটা কিন্তু হচ্ছে ডিকম্পেনসেটেড স্টেজে হয়, তাই না? একটা হচ্ছে কম্পেনসেটেড, এটার পরে রিকম্পেনসেটেড। ভেজোমোটর রেসপন্সটা হচ্ছে, ভ্যাজোকনস্ট্রিকশনটা হচ্ছে ব্লান্ট হয়ে যায়, মানে কম হয়। দ্যাটস ওয়াই এটা কিন্তু এটাতে ট্রু হবে না। আর অ্যানারোবিক গ্লাইকোলাইসিস সেম, এটাও হচ্ছে ডিকম্পেনসেটেড শকের স্টেজ। অ্যানারোবিক গ্লাইকোলাইসিস শুরু হয়, ওইখান থেকে ল্যাকটিক অ্যাসিড ফর্মেশন হয়, ওইখান থেকে সেল হচ্ছে অ্যাসিডিক কন্ডিশনে চলে যায়। আর রেনাল ফ্লুইড কনজারভেশন, এটা তো আমরা জানি, রেনাল ফ্লুইড কনজারভেশন হচ্ছে কম্পেনসেটেড ফেজের, কারণ কম্পেনসেটেড ফেজে হচ্ছে সব আমরা যে বডি রিফ্লেক্স সেটা দিয়ে কম্পেনসেট করার ট্রাই করে, সো ফ্লুইড কনজারভেশন হয়। আর রেনাল শাটডাউন ডিউ টু ইসকেমিক ইনজুরি টু কিডনি, এটা কিন্তু এই স্টেজ অফ শকের একটা পয়েন্ট, সো এইটা ট্রু হবে, তাই না? সো আমরা ট্রু পাচ্ছি কি কি, এ এন্ড ই হচ্ছে ট্রু, বাকি 3টা ফলস। এবং এখানে এক্সপ্লানেশনে দেয়া আছে বি প্লাস সি হচ্ছে প্রোগ্রেসিভ অর ডিকম্পেনসেটেড ফেজ অফ শক, এন্ড ডি হচ্ছে নন প্রোগ্রেসিভ এন্ড কম্পেনসেটেড ফেজ অফ শক। এখন নাম্বার 8, হুইচ আর নট সেলুলার অ্যাডাপ্টেশন টু নন লিথাল ইনজুরি। আচ্ছা, এখানে বলেছে একটা হচ্ছে সেলুলার অ্যাডাপ্টেশন, আরেকটা হচ্ছে নন লিথাল ইনজুরি। এখানে জিনিসটা একটু মাথায় রাখতে হবে। আমরা জানি যে সেলুলার অ্যাডাপ্টেশন নরমালি 4 রকম, তাই না? কিন্তু নন লিথাল অথবা স্ট্রেস এর কারণে যদি অ্যাডাপ্টেশন হয় তাহলে 4 রকমের। বাট যদি ওভারঅল সেল ইনজুরি আসে এবং কোনো কিছু মেনশন না করা থাকে,
তখন কিন্তু আপনাকে যে ক্যালসিফিকেশন আছে, এজিং আছে, সো ওইগুলো ইনক্লুড করতে হবে, তাই না? সো আপাতত আমরা এখানে 4টা ধরবো, ঠিক আছে? নন লিথাল ইনজুরি ক্ষেত্রে অ্যাডাপ্টেশন 4টা ধরবো। এক্সকিউজ মি। আচ্ছা, তো নর্মালি আমরা জানি হাইপারপ্লাসিয়া, হাইপারট্রফি, অ্যাট্রফি এন্ড মেটাপ্লাসিয়া হচ্ছে সেলুলার অ্যাডাপ্টেশন, বাট এইখানে লেখা আছে নট সেলুলার অ্যাডাপ্টেশন, তাই না? সো এইখানে যেগুলো সেলুলার অ্যাডাপ্টেশন গুলো বাদে যেগুলো হবে সেগুলো ট্রু দাগাবো। সো আমরা জানি যে নিউপ্লাসিয়া এবং ডিসপ্লাসিয়া এই দুইটাই কোনো রকমের সেলুলার অ্যাডাপ্টেশনের মধ্যে পড়ে না। ডিসপ্লাসিয়া তো আমরা জানি ডিসঅর্ডার্ড গ্রোথ, তাই না? নিউপ্লাসিয়া তো টিউমার। সো এই দুইটা এখানে ট্রু হচ্ছে, বাকি 3টা বি, সি এন্ড ই যেহেতু সেলুলার অ্যাডাপ্টেশন, এই 3টা ফলস হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমরা এক্সপ্লানেশন গুলো দেখে নিই। এখন 9, ওন্ড হিলিং ইজ এনহ্যান্সড বাই গামা রে, আলট্রাভায়োলেট রে, সি গ্রোথ হরমোন, জি হচ্ছে অ্যালডোস্টেরন এন্ড ই হচ্ছে ভাস্কুলার ইনসাফিসিয়েন্সি। ঠিক আছে? তো এখানে ওন্ড হিলিং খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। এটা খুবই ভালো করে পড়া উচিত সকলের, এবং এটা থেকে খুব ভালো অ্যান্সার করা যায়, এটাতে এসবিএ হওয়ার চান্সও খুব বেশি। এখানে আপনারা মনে রাখবেন যখন ওন্ড হিলিং নিয়ে কোয়েশ্চেন হবে, তখন এটা যদি বলে যে হুইচ ফ্যাক্টরস আর রেসপন্সিবল অর ইনফ্লুয়েন্স, এই দুইটা টার্ম যদি ইউজ করে, ইন কেস আপনাদের কিন্তু সবগুলো ফ্যাক্টরকে এখানে ইনক্লুড করতে হবে, যদি থাকে সবগুলোই ট্রু হবে। ইন কেস থাকে যে এনহ্যান্সড অর কি বলে এটাকে, ইনক্রিজড অর পজিটিভ কোনো ইনফ্লুয়েন্স থাকে, তাহলে এগুলোর ক্ষেত্রে শুধু যেগুলোর কারণে আমাদের ওন্ড হিলিং আর্লি হচ্ছে, হ্যাঁ, সো ওইগুলো আমরা দাগাবো। আর হচ্ছে আমরা জানি যে ডিলে করে কোনগুলো, সো এটার উল্টো গুলো হয়ে যাবে ডিলে করছে। তো আপনারা এটা একটু বুঝে শুনে এবং ঠান্ডা মাথায় দাগাবেন। তো দেখেন, আমরা এখানে বলেছি গামা রে, আলট্রাভায়োলেট রে। আমরা জানি রেডিয়েশন, যেটা আয়োনাইজিং রেডিয়েশন, এটার মধ্যে আমরা জানি এক্স রে এবং গামা রে আছে, তাই না? এটা কিন্তু কখনোই ওন হিলিং কে এনহ্যান্স করে না, এটা ডিলে করে, সো এটা অবভিয়াসলি ফলস। আর আলট্রাভায়োলেট রে, যেটা সানলাইট থেকে আসে, সো ওইটা কিন্তু ট্রু। আলট্রাভায়োলেট রে কিন্তু ওন হিলিং কে এনহ্যান্স করে। আর গ্রোথ হরমোন আমরা জানি, হরমোনের মধ্যে গ্রোথ হরমোন কিন্তু ওন্ড হিলিং কে আপনার এনহ্যান্স করে, খুব তাড়াতাড়ি ওন্ড হিল করতে হেল্প করে। অ্যালডোস্টেরনের কোনো রোল নাই। ভাস্কুলার ইনসাফিসিয়েন্সি হলে তো ওইখানে আপনার ওন্ড হিলটা খুব তাড়াতাড়ি হবে না, র্যাপিড হবে না, ডিলে হবে, তাই না? ভাস্কুলার সাফিসিয়েন্সি থাকলে সেটা ট্রু হতো। সো এটাও ফলস। তাহলে আমরা ফলস কি কি পাচ্ছি? এ, ডি এন্ড ই হচ্ছে ফলস, আর বাকি দুইটা হচ্ছে ট্রু। বি এন্ড সি হচ্ছে ট্রু। এখন নাম্বার 10, deficient scar formation due to inadequate granulation tissues। কি কি আছে দেখেন, লেখা আছে কেলোয়েড, বি হচ্ছে সাইকেট্রাইজেশন, ডি হচ্ছে ডেজময়েডস, সি হচ্ছে ডেজময়েডস, ডি হচ্ছে নিউরোপ্যাথিক আলসার এন্ড ই হচ্ছে ওন্ড রাপচার। ঠিক আছে? এখন আমার এখানে ওন্ড এর কিছু কমপ্লিকেশনস আমরা পড়েছি না? সো এটা পড়লে আপনার এটার সবগুলো অ্যান্সার পেরে যাবেন। এখানে বলেছে ডেফিসিয়েন্ট স্কার। ডেফিসিয়েন্ট মানে কি? যে গ্রানুলেশন টিস্যুটা প্রপারলি ইনঅ্যাডিকুয়েট ফরমেশন হয়নি, মানে যে পরিমাণ গ্রানুলেশন টিস্যু ফরমেশন হওয়ার কথা ছিল ওন্ড হিলিং এর জন্য, সেটা হয়নি, সেই জন্য ডেফিসিয়েন্ট স্কার ফরমেশন হয়েছে, তাই না? নর্মালি এখানে অনেকগুলো আছে, যেমন হচ্ছে গ্রানুলেশন টিস্যু ফরমেশন প্রপারলি হলে কিরকম হবে, এখানে হচ্ছে ইনঅ্যাডিকুয়েট পরিমাণ যদি হয় তখন কি ধরনের স্কার ফরমেশন হয়। কেলোয়েড, কেলোয়েড যেটা, সেটা কিন্তু ডেফিসিয়েন্ট স্কার ফরমেশন, এটা ট্রু। সাইকেট্রাইজেশন ফলস। ডেজময়েড কিন্তু ফলস। আর নিউরোপ্যাথিক আলসার যেটা, এটাও ট্রু, কারণ এখানেও ইনঅ্যাডিকুয়েট ফরমেশন হয় গ্রানুলেশন টিস্যু। আমরা জানি যে গ্রানুলেশন টিস্যু ফরমেশন ইনএডিকুয়েট হচ্ছে কিভাবে, বা নর্মালি যত বেশি যত বড় ওন্ড হবে তখন সেইখানে হচ্ছে গ্রানুলেশন টিস্যু বেশি ফরমেশন হবে, তাই না?
আর সো দেখা যায় যে নিউরোপ্যাথিক আলসারটা যেটা হয় সেটা হচ্ছে ডায়াবেটিক পেশেন্টদের হয়ে থাকে, পেরিফেরাল নিউরোপ্যাথি। ওই আলসার গুলোতে ডেফিসিট স্কার ফর্মেশন হয়। দেন হচ্ছে ওন্ড র্যাপচার, এটাও ট্রু, মানে ওন্ড ডেহিসেন্স আর কি। এটা নর্মালি হয় হচ্ছে ওই অ্যাবডোমিনাল সার্জারির পরে যদি পেশেন্ট কফিং হয়, পেশেন্টের ভমিটিং হয়, তখন অ্যাবডোমিনাল প্রেশারটা বেড়ে যায়, ইন কেস ওন্ড র্যাপচার হয়, হ্যাঁ, ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশার বেড়ে যাওয়ার কারণে হয়। সো এইটাও ইনঅ্যাডিকুয়েট গ্রানুলেশন টিস্যু ফর্মেশনের জন্য হচ্ছে। সো ট্রু অ্যান্সার্স আর হচ্ছে নিউরোপ্যাথিক আলসার অ্যান্ড ওন্ড র্যাপচার। আচ্ছা, ডেজময়েড, কেলয়েড, আচ্ছা সরি, কেলয়েড যেটা সেটা কিন্তু ফলস হবে, ডেজময়েডটাও ফলস হবে, তাই না? দেখেন এইখানে হচ্ছে কেলয়েড এবং ডেজময়েডস এর মধ্যে এক্সেসিভ ফর্মেশন হবে। এক্সেসিভ ফর্মেশনের কারণে সেটা স্কার্ফ মানে হবে, বাট হচ্ছে এটা ডেফিসিট স্কার ফর্মেশন হবে না, ঠিক আছে? আর বিটা কি বলেছে, সাইক্রোট্রাইজেশন এ হচ্ছে ইজ দ্য কন্ট্রাকশন অফ ফাইব্রাস টিস্যু ফর্মড এট ওন্ড সাইট by fibroblast reducing the size of wound while distorting tissues. এইখানে inadequate কিন্তু কথাটা নেই, গ্রানুলেশন টিস্যু ফর্মেশন হবে, বাট যেটা হবে ফাইব্রাস টিস্যু যেটা সেটা কন্ট্রাকশন হয়ে যাবে। এই জন্য হচ্ছে অ্যাট ওন সাইড বাই ফাইব্রাস রিডিউসিং দ্য সাইজ অফ ওন্ড, সেক্ষেত্রে কি হবে, ওন্ড যে সাইজটা সেটা রিডিউস হবে। এটা হচ্ছে টোটালি কন্ট্রাকশনের কারণে হচ্ছে, কিন্তু এটা কোনো গ্রানুলেশন টিস্যু ইনঅ্যাডিকুয়েট ফর্মেশনের জন্য না। সো সাইক্রোটাইজেশন যেটা, এটা হচ্ছে ফলস হচ্ছে। তাহলে 11 নম্বরে যাচ্ছি, সেটা হচ্ছে কজেস অফ লোকালাইজড ইডিমা। অপশনস আর pulmonary edema, hepatic edema, edema due to the lymphatic obstructions, pericardial effusion and cardiac edema. ঠিক আছে? তো আমরা আমরা জানি যে ইডিমার অনেকগুলো কজ এবং টাইপস আছে। এর মধ্যে একটা হচ্ছে লোকালাইজড, কিছু হচ্ছে জেনারেলাইজড। লোকালাইজড ইডিমাটা টাইপস অথবা কজেস গুলো এটা ভালোভাবে পড়বেন। এখানে দেখেন কথা হচ্ছে পালমোনারি ইডিমা, আমরা কিন্তু জেনারেলি যখন আমরা চিন্তা করি পালমোনারি ইডিমা, চিন্তা করলে মনে হয় এটা জেনারেলাইজড কজ হবে, তাই না? সো এটা কিন্তু ফলস, এটা কিন্তু আসলে লোকালাইজড কজ। সো এইখানে এ নাম্বারটা ট্রু হবে। এবং হেপাটিক এডিমা যেটা, সেটা কিন্তু জেনারেলাইজড এর কজ, সো এইখানে ফলস হচ্ছে। এডিমা ডিউ টু দ্য লিমফেটিক অবস্ট্রাকশন, এটা লোকালাইজড, ঠিক আছে? আর পেরিকার্ডিয়াল ইফিউশন এন্ড কার্ডিয়াক এডিমা, এইখানে জিনিসটা একটু খুব ভালো করে নোটিস করেন যে পেরিকার্ডিয়াল ইফিউশন, অ্যাসাইটিস বা পেরিটোনিয়াল ইফিউশন, ইফিউশন হলে আমরা কিন্তু এটা লোকালাইজড কজে ফেলবো। আর কার্ডিয়াক যে ইডিমা, এটা কিন্তু জেনারেলাইজড। তাহলে আমরা ট্রু কি কি পাচ্ছি? ট্রু পাচ্ছি হচ্ছে পালমোনারি, পেরিকার্ডিয়াল ইফিউশন অ্যান্ড ইডিমা ডিউ টু দ্য লিমফেটিক অবস্ট্রাকশন, তাই না? এক্সপ্লেনেশনটা দেখে নিবেন। নাম্বার 12, an abscess is characterized by pus-filled cavity, central coagulative necrosis, granulation tissue in the wall. Then হচ্ছে Staphylococcus is a type of bacteria that found in abscess. Abscess always become walled off and replaced by epithelial tissue. আচ্ছা, এখানে হচ্ছে অ্যাবসেস বলছে পাস ফিল্ড ক্যাভিটি, তো এটা তো ট্রু। সেন্ট্রাল কোয়াগুলেটিভ নেক্রোসিস, অ্যাবসেস কি কোয়াগুলেটিভ নেক্রোসিস? ডেফিনেটলি না। আমরা জানি লিকুইফেক্টিভ নেক্রোসিস হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে এনি কাইন্ড অফ, মানে ব্রেনের যে এক্সাম্পলটা আছে সেটা, আরেকটা হচ্ছে অ্যাবসেস। এই দুইটার ক্ষেত্রে আমরা জানি যে লিকুইফেক্টিভ নেক্রোসিস, তাই না? তো এটা অবভিয়াসলি ফলস। আর গ্রানুলেশন টিস্যু ইন দা ওয়াল, আমরা জানি যে গ্রানুলেশন অ্যাবসেস ফর্মেশন হয়, সো এটা কিন্তু ট্রু, তাই না? এটা ট্রু। and staphylococcus is a type of bacterial that bacteria হবে এখানে, ব্যাকটেরিয়া না, that found in abscess, এটা ট্রু। and হচ্ছে abscess always become walled off হয় না, may be walled off and replaced by mesenchymal tissue বা কানেকটিভ টিস্যু, এপিথেলিয়াল টিস্যু না। কারণ আমরা জানি যখন হিল হয় তখন মেসেনকাইমাল টিস্যু আর কানেকটিভ টিস্যু দিয়ে হিলড হয়, তাই না? সো এখানে এইটা হচ্ছে অ্যাবসেসে হবে না, ফলস হবে। সো ফলস কি কি পাচ্ছি? বি অ্যান্ড ই। আচ্ছা,
13 নাম্বার হচ্ছে ফ্রি রেডিক্যাল স্ক্যাভেঞ্জিং এনজাইমস ইনক্লুড এ হচ্ছে ক্যাটালেস, বি হচ্ছে প্রোটিয়েস, সি লাইপেজ, ডি সুপারঅক্সাইড ডিসমিউটেজ এন্ড গ্লুটাথিয়ন পারঅক্সিডেজ ই। ফ্রি রেডিক্যাল স্ক্যাভেঞ্জিং এনজাইম আছেই হচ্ছে 3টা, এটা একদম মুখস্থ রাখতে হবে, এটা ভুল করা যাবে না। সেটা হচ্ছে ক্যাটালেস, সুপারঅক্সাইড ডিসমিউটেজ এবং গ্লুটাথিয়ন পারঅক্সিডেজ, তাই না? এই 3টা হচ্ছে ফ্রি রেডিক্যাল হতে দেয় না, 3টা এনজাইম ইনহিবিট করে। সো অ্যান্সার ট্রু হচ্ছে এ, ডি এন্ড ই। নাম্বার 14 মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন। মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন, এ হচ্ছে অ্যাসোসিয়েটেড উইথ হাইপারক্যালেমিয়া, বি হচ্ছে ফাউন্ড ইন উইলিয়ামস সিনড্রোম, সি হচ্ছে অ্যাসোসিয়েটেড উইথ ইমোবিলাইজেশন, ডি মে অকার্স ইন কর্নিয়া, মে অকার ইন ব্লাড ভেসেলস। আচ্ছা, মেটাস্ট্যাটিক ক্লাসিফিকেশন সম্পর্কে আপনারা কি জানেন? ক্লাসিফিকেশন তো খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এখান থেকে দেন হচ্ছে সেল ইনজুরি, অ্যাডাপ্টেশন, এগুলো থেকে প্রতি বছরই কোয়েশ্চেন হয়, মানে এই বছর হলে সামনের বছর হয়, এরকম না যে এক বছর গ্যাপ দিয়ে দিয়ে হয়। সো দেখা যায় যে এগুলো তো পড়তেই হবে, মাস্ট মাস্ট পড়তে হবে। সো এইটা আপনি দেখেন এখানে কি আছে, অ্যাসোসিয়েটেড উইথ হাইপারক্যালেমিয়া। মেটাস্ট্যাটিক ক্লাসিফিকেশন মানেই হচ্ছে আমরা জানি ক্যালসিয়াম অ্যান্ড সাম মিনারেল সল্ট এবং আয়রন, ম্যাগনেসিয়াম, এগুলো ডিপোজিশন হয় কোথায়? লিভিং টিস্যুতে, তাই না? সো এখানে ক্যালসিয়াম ডিপোজিশন হয়, নট পটাশিয়াম। সো হাইপার ক্যালেমিয়া যখন, তার মানে হচ্ছে পটাশিয়ামের কথা বলা হয়েছে। সো এটা অ্যাসোসিয়েটেড হবে হাইপার ক্যালসেমিয়া, হাইপার ক্যালেমিয়াতে না, তাই না? ক্যালসিয়াম ডিপোজিশনের জন্য হাইপার ক্যালসেমিয়া হবে, নট ক্যালেমিয়া। সো এই নাম্বারটা ফলস হচ্ছে। এখন ফাউন্ড বলছে উইলিয়ামস সিনড্রোম, এখানে আমরা কিন্তু মেটাস্ট্যাটিক ক্লাসিফিকেশন পাই এবং অ্যাসোসিয়েটেড উইথ ইমোবিলাইজেশন, এটাও ট্রু। মে অকার ইন কর্নিয়া, এটাও ট্রু। আর ব্লাড ভেসেলসেও কিন্তু মেটাস্ট্যাটিক ক্লাসিফিকেশন হয়। সো বাকি 4টাই হচ্ছে ট্রু, এই নাম্বারটা হচ্ছে ফলস। এখন 15 হচ্ছে ক্যাজিয়াস নেক্রোসিস। ক্যাজিয়াস নেক্রোসিস এর মধ্যে আছে কি কি? is a distinctive form of coagulative necrosis, appears cheesy yellow in naked eyes, implies preservation of basic outline of necrosed cells. D হচ্ছে also found in systemic fungi. E হচ্ছে caseating granulomas formation due to lysis of macrophage. আচ্ছা, এখানে ক্যাজিয়াস নেক্রোসিস হচ্ছে কোয়াগুলেটিভ নেক্রোসিসেরই একটা ডিস্টিংটিভ ফর্ম, আমরা জানি, এটা ট্রু হবে। এখানে দেখেন চিজি ইয়েলো বলেছে, এটা ফলস, এটা কিন্তু হোয়াইট, তাই না? চিজি হোয়াইট ইন নেকেড আইস। আর বলেছে বেসিক আউটলাইন স্ট্রাকচারটা মেইনটেইন হয়, প্রিজার্ভড হয়, এটা হয় না। ক্যাজিয়াস নেক্রোসিস এর এক্সাম্পল কি? টিবি, টিউবারকুলোসিস, তাই না? টিবিতে কিন্তু কখনোই আউটলাইন স্ট্রাকচারটা প্রিজার্ভেশন হয় না, লিকুইফেক্টিভে হয় না, সেটা শুধু হয় কোয়াগুলেটিভ নেক্রোসিস এর ক্ষেত্রে। অলসো ফাউন্ড ইন সিস্টেমিক ফাঙ্গাই, এটাও কিন্তু ট্রু। আমরা জানি এটার এক্সাম্পলে আছেই হচ্ছে নকারিয়াল, তারপর সিস্টেমিক ফাঙ্গাই, আর হচ্ছে টিবি, টিবিটা মাস্ট মনে রাখতেই হবে। and caseating granulomas formation due to lysis of macrophage, এটাও ট্রু, ক্যাজেটিং ফরমেশন হয় ক্যাজিয়াস নেক্রোসিসে। সো এই যে এখানে দেয়াই আছে এক্সপ্লানেশনটা। এখন নাম্বার 16 হচ্ছে অ্যাপোপ্টোসিস ইজ ট্রিগার্ড বাই। অ্যাপোপ্টোসিস কি কি দিয়ে ট্রিগার হয়? এখানে আমরা জানি অ্যাপোপ্টোসিস ট্রিগার্ড হয় 2টা পাথওয়ে, এক্সট্রিনসিক ইন্ট্রিনসিক পাথওয়ের মাধ্যমে। সো এখানে ট্রিগার যেহেতু বলেছে 2টা পাথওয়ে থেকেই কিন্তু যদি অপশন থাকে তাহলে 2টাই ট্রু হবে, তাই না? এখানে কিন্তু মেনশন করা নেই স্পেসিফিক কোন পাথওয়ে থেকে। সো 2টাই আমার এখানে যে অপশন আসবে সেগুলো ট্রু হবে। দেখেন ডিএনএ ড্যামেজ, এটা ট্রু। প্রো অ্যাপোপ্টোটিক প্রোটিন, এখানে এটা আমি ট্রু ধরছি। এখন BCL2 এবং BCL2 কিন্তু অ্যাপোপ্টোসিসটাকে ট্রিগার করে না, সো এটা ফলস। আর TNF রিসেপ্টর যেটা, এটা ট্রু, অনলি মাইটোকন্ড্রিয়াল পাথওয়ে, মানে ইন্ট্রিনসিক এর কথা বলছে, অনলি মাইটোকন্ড্রিয়াল পাথওয়েতে হয় না, এটা এক্সট্রিনসিক পাথওয়ের মাধ্যমেও ট্রিগার হতে পারে, সো এটা ফলস। আর প্রো অ্যাপোপ্টোটিক প্রোটিনের নামগুলো আপনারা জানবেন। সো এইটা তাহলে ট্রু আমরা কি কি পাচ্ছি? A, B and D হচ্ছে ট্রু, আর বাকি 2টা হচ্ছে ফলস। এখন নাম্বার 17, সেকেন্ডারি হিলিং ডিফার্স ফ্রম প্রাইমারি হিলিং, মানে সেকেন্ডারি হিলিং এ আমরা কি কি পাই বা দেখি। বলেছে দ্য ইনফ্লামেটরি রিঅ্যাকশন ইজ লেস ইন্টেন্স,
and the marked tissue damage and bleeding. Regeneration of parenchymal cells completely reconstitute the original architecture. Then হচ্ছে D, infection may present, margin of wound opposed together. আচ্ছা, secondary healing হচ্ছে যেখানে wound বেশি হচ্ছে, দুইটা wound-এর মাঝখানে মার্জিনে গ্যাপ বেশি থাকছে, তাই না? এবং ইনফ্লামেশন এখানে মোর ইন্টেন্স হচ্ছে, এখানে মার্কড টিস্যু ড্যামেজ হবে, বেশি ব্লিডিং হবে, ইনফেকশন হওয়ার চান্স বেশি থাকবে, তাই না? এবং যেহেতু ইনফেকশন বেশি হবে বা এখানে ইনফ্লামেটরি রিয়াকশন বেশি হবে, সো এটার ক্ষেত্রে কিন্তু আমরা আগের যে আর্কিটেকচারটা সেটা কিন্তু আমরা পুরোপুরি কখনোই ফেরত পাবো না, তাই না? সো এখানে আমরা দেখছি যে তাহলে ফলস কি কি আপনারা বুঝে গিয়েছেন অলরেডি। তো ফলস হচ্ছে অবভিয়াসলি এটা মোর ইন্টেন্স হবে, এ নাম্বার ফলস, সি নাম্বারটা ফলস, কারণ কমপ্লিটলি আমরা মানে আর্কিটেকচারটা আমি কমপ্লিট পাবো না, সো এইটা ফলস। এন্ড ই হচ্ছে মার্জিন অফ ওন্ড অ্যাপোজ টুগেদার, এটা একটা ফলস স্টেটমেন্ট, এটাতে হচ্ছে দুইটা মার্জিনের মধ্যে গ্যাপ থাকবে, তাই না? সো বি আর ই ডি হচ্ছে ট্রু, আর বাকি তিনটা ফলস। আচ্ছা, 18 নাম্বার, which are the consequences of ATP depletion? এটা একটু মানে বুঝে পড়তে হবে, এটা কখনোই বাদ দেওয়া যাবে না, খুব ভালো করে পড়বেন। এখানে দেখেন বলেছে কনসিকুয়েন্স গুলো কি কি এটিপি ডিপ্লেশনের। এখন একটা সেলের মধ্যে ধরেন একটা অর্গান বা একটা সেল যদি হাইপোক্সিক হয়ে যায় বা ইসকেমিক কন্ডিশনে পড়ে, তখন তো এটিপি ডিপ্লেশন হয়, তাই না? যেহেতু মাইটোকন্ড্রিয়াল ড্যামেজ হয়, অক্সিডেটিভ যে ফসফোরাইলেশন সেটা হচ্ছে ডাউন হয়ে যায়, তখন কি হয়, বডিতে এটিপি ডিপ্লেশন হয়, এটিপি ফর্মেশন হতে পারে না। সো তখন কিছু কিছু চেঞ্জ হয় সেলের মধ্যে। এখানে বুঝাতে চাচ্ছে সেলের কি কি চেঞ্জ, যেহেতু মাইটোকন্ড্রিয়াল চেঞ্জ হয় তো এটিপি ফর্মেশন হয়, সো এইখানে এটিপি না থাকলে কি কি সেলের চেঞ্জ হচ্ছে সেটার কথা বলেছে। এখন বলছে ইনফ্লাক্স অফ পটাশিয়াম, ডিক্রিজ হাইড্রোজেন কনসেন্ট্রেশন, increase glycogen use, influx of water and increase ROS মানে reactive oxygen species, তাই না? এখন ব্যাপারটা হচ্ছে এটিপি রিপ্লেশনের ক্ষেত্রে আমরা জানি, আমরা তো জানি একটা সেল মেমব্রেনে যেটা হয় সোডিয়াম এবং পটাশিয়াম পাম্প থাকে, তাই না? এটা যেটা এই পাম্পটা চালানোর জন্য কিন্তু একটা এটিপি খরচ হয়, যেহেতু এটিপি ডিপ্লেশন হচ্ছে তখন এই পাম্পটা প্রপার কাজ করতে পারবে না। কাজ না করতে পারলে কি হবে, যে নরমালি আমরা জানি একটা সেলের মধ্যে পটাশিয়াম বেশি থাকে, সেলের বাইরে সোডিয়াম এন্ড ওয়াটার বেশি থাকে, তখন প্রপার কাজ না করার কারণে সেল মেমব্রেন থেকে বা সেল থেকে পটাশিয়ামটা ইফ্লাক্স হয়ে ভেসেলে চলে আসবে, এক্সট্রা সেলুলার ফ্লুইডে চলে আসবে না, ইসিএফ এ চলে আসবে। অ্যান্ড সেলের বাইরে মানে ব্লাডে যে সোডিয়ামটা থাকে সেটা সেলের ভিতর চলে যাবে, সাথে পানিকে নিয়ে যাবে, তাই না? তাই সেলুলার সোয়েলিং হয়। সো এখানে বলেছে ইনফ্লাক্স অফ পটাশিয়াম, সো এটা অবভিয়াসলি ফলস, ইফ্লাক্স হবে, তাই না? এন্ড ডিক্রিজ হাইড্রোজেন কনসেন্ট্রেশন, আমরা জানি যে এটিপি ডিপ্লেশন হলে হচ্ছে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হয়, তাই না? যেহেতু অক্সিডেটিভ ফসফোরাইলেশনটা অফ হয়ে যায়, সো অ্যানারোবিক গ্লাইকোলাইসিসের মাধ্যমে বডি সেলের মধ্যে হচ্ছে ল্যাকটেড অ্যাসিড ফর্মেশন বা ল্যাকটিক অ্যাসিড ফর্মেশন হয়, ল্যাকটেড ফর্মেশন হয়। সো এটা যেহেতু অ্যাসিডিক, সো সেলটা অ্যাসিডিক কন্ডিশনে চলে যায়, এবং তার মানে কি পিএইচ কম, পিএইচ কম মানে কি হাইড্রোজেন কনসেন্ট্রেশন বেশি, বলেছে ডিক্রিজ, সো এটা ফলস হবে, তাই না? অ্যান্ড ইনক্রিজ গ্লাইকোজেন ইউজ, আমরা জানি যেহেতু গ্লাইকোজেনটা কিন্তু এখানে ভাঙবে, তাই না? যেহেতু অ্যানারোবিক গ্লাইকোলাইসিস শুরু হবে, সো এখানে গ্লাইকোজেনটা ইউটিলাইজ হবে, ব্রেকডাউন হবে, তো ইনক্রিজ গ্লাইকোজেন ইউজ এটা কিন্তু ট্রু। আর ইনফ্লাক্স অফ ওয়াটার, আমি কিন্তু আগেই বলেছি সোডিয়ামের সাথে কিন্তু ওয়াটারও সেলের মধ্যে ঢুকবে, তাহলে ইনফ্লাক্স হবে, সো এটা ট্রু। এন্ড ইনক্রিজ রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস, এটা ফলস, এখানে আসলে এটার খুব বেশি কোনো রোল নেই। তাহলে আমরা ট্রু কি কি পাচ্ছি, সি এন্ড ডি হচ্ছে ট্রু। আচ্ছা, 19 নাম্বার হচ্ছে ইসকেমিক রিপারফিউশন ইনজুরিজ কজড বাই restoration of blood flow by thrombolysis, inflammation causes additional tissue injuries, influx of sodium into the cells, D হচ্ছে intracellular calcium overload, E হচ্ছে complement activation by IgG.
আচ্ছা, ইসচেমিক রিপারফিউশন ইনজুরি হচ্ছে ধরেন একটা সেল অথবা একটা অর্গান হচ্ছে ইসকেমিক কন্ডিশনে আছে, হ্যাঁ। সো এটা যদি রিকভারি করতে চায়, ঠিক আছে, কিছু সেল ধরেন এখন অ্যালাইভ বা পুরোপুরি মানে ইরিভার্সিবল কন্ডিশনে যায় নাই, সো দেখা যায় যে যদি রিভার্স করতে চায় তখন ওই সেলটা বা অর্গানের কিছু ড্যামেজ অটোমেটিক্যালি হয়ে যায়, হ্যাঁ, প্যারাডক্সিক্যালি কিন্তু কিছু ড্যামেজ হয়ে যায়। তো এটাকেই বলছে ইসকেমিক রিপারফিউশন ইনজুরি, ঠিক আছে। সো এই ক্ষেত্রে যেটা হয় বিভিন্ন ওয়েতে এটা ইনজুরিটা হয়ে থাকে। সো ফার্স্টে যেটা বলেছে এ নাম্বারটা ট্রু হবে, এবং বলেছে ইনফ্লামেশন কজেস অ্যাডিশনাল টিস্যু ইনজুরি। অবভিয়াসলি ইনফ্লামেশন হলেই এটা কিন্তু আবার যদি ইসকেমিক রিপারফিউশন হতে চায় তখন কিন্তু সেলের মধ্যে একটা ইনজুরি হয়, তাই না? তো ইনফ্লামেশন কিন্তু আরেকটা সেল ইনজুরি করে। ইনফ্লামেশন একদিকে যেমন হচ্ছে মানে কি বলে বডির ইনফ্লামেশন মানে নেগেটিভ সাইডটা হচ্ছে, আরেকদিকে আমরা চিন্তা করছি কিন্তু সেলের কিছু অ্যাডিশনাল ক্ষতিও হচ্ছে, সেলুলার ইনজুরিও হচ্ছে। বিভিন্ন ধরনের মেডিয়েটার্স যাচ্ছে না, কেমিক্যাল মেডিয়েটার্স কিন্তু ইনফ্লামেশনে রিলিজ হতে থাকে, সো এগুলো সেল ইনজুরি করছে। অ্যান ইনফ্লাক্স অফ সোডিয়াম ইনটু দ্য সেল, এটা কিন্তু ফলস, আর ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম ওভারলোডের কারণে হয়, তাই না? ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম ওভারলোড হলে যেটা হয়, মাইট্রোকন্ড্রিয়াল যে মেমব্রেনটা থাকে, মাইট্রোকন্ড্রিয়াল মেমব্রেনটার মধ্যে পোর তৈরি হয়, সো ওইটা পারমিয়েবল হয়ে যায়। পারমিয়েবল হলে সেটা হচ্ছে ইনজুরি করে, তাই না? সো হচ্ছে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন বাই আইজিএম হবে, জি দিয়ে কোনো ধরনের ইনজুরি হয় না, সো এটা ফলস। And number 20, fat fate of thrombus. কি কি ফেট হয় থ্রোম্বাসে? ডিসোলিউশন, এম্বোলিজম, নিউপ্লাসিয়া, অসিফিকেশন, হাইলিনাইজেশন এন্ড কেলোয়েড ফর্মেশন। আচ্ছা আচ্ছা, ফেটটা আমরা মনে হয় সবাই জানি। এখানে এম্বোলিজম হবে, ডিসোলিউশন অফ এম্বোলিজম, দেন অসিফিকেশন, হাইলিনাইজেশন। কেলোয়েড তো হচ্ছে উন্ডার কমপ্লিকেশন, আর নিউপ্লাসিয়া তো থ্রোম্বাসের ফেট না। তাহলে 21-এ যাচ্ছি। রিগার্ডিং টিস্যু রিপেয়ার, A number হচ্ছে restoration of tissue architecture only. Repair of damaged tissues occur by two processes. Scarring is not a part of repair. Repair occurs by laying dying of connective tissue. Regeneration occurs in rapidly dividing epithelium of skin. আচ্ছা, রিপেয়ার জিনিসটা আমরা তো জানি কি, রিপেয়ার আমরা কিন্তু জানি দুটো প্রসেসের মাধ্যমে হয়, তাই না? একটা হচ্ছে রিজেনারেশনের মাধ্যমে, একটা হচ্ছে স্কার ফর্মেশনের মাধ্যমে, যেটা কানেকটিভ টিস্যু অ্যাগ্রিগেশন বা ফর্মেশনের মাধ্যমে, স্কার ফর্মেশনের মাধ্যমে হয়। সো এইখানে দেখেন বলেছে রেস্টোরেশন অফ দ্য টিস্যু আর্কিটেকচার অনলি। আমরা জানি রিপেয়ার কিন্তু অনলি টিস্যু আর্কিটেকচারটাই রেস্টোর করে, এটা ফাংশনটাকেও রেস্টোর করে। আর আরেকটা জিনিস মনে রাখবেন, যখন অনলি, নেইভার, অলওয়েজ এই টার্মগুলো ইউজ করা হবে তখন এটা মোস্টলি ফলস হওয়ার চান্স থাকে। তবে এটা মাথায় রাখবেন যে কখনো কখনো থাকে যে দিস ইজ দ্য অনলি এক্সাম্পল অফ দিস, দিস ইজ দ্য অনলি কজ অফ দিস, দিস ইজ নেভার হ্যাপেন ইন দিস। এইসব যখন থাকবে সেটা আপনারা আলাদাভাবে নোট ডাউন করে রাখবেন, তখন সেই ক্ষেত্রে ট্রু হবে। বাট মোরাললেস দেখা যায় যে এই অ্যান্সার গুলো ফলস হয়। সো এটা ফলস, কারণ এটা টিস্যু আর্কিটেকচার রেস্টোরের সাথে সাথে ফাংশনটাকে রেস্টোর করে। যদি অনলি থাকতো রেস্টোরেশন অফ টিস্যু আর্কিটেকচার, তাহলে কিন্তু ট্রু হতো। অনলি দেওয়ার কারণে এটা ফলস হয়েছে। রিপেয়ার অফ ড্যামেজ টিস্যু বাই থ্রু প্রসেস, আমি তো বললাম স্কার ফর্মেশন এবং হচ্ছে রিজেনারেশনের মাধ্যমে হয়। রিজেনারেশনটা কিন্তু লিভিং টিস্যু থেকে হয়, তাই না? সেল প্রলিফারেট করে দেন রিজেনারেশনটা হয়। এবং এটার সবচেয়ে ভালো এক্সাম্পলটা কি, সবচেয়ে মোটামুটি সবাই জানে রিজেনারেশন কোন অর্গানে হয়? লিভারে, তাই না? আর স্কারিং ইজ নট আ পার্ট অফ রিপেয়ার, আমি একটু আগেই বলেছি স্কারিং ইজ আ পার্ট অফ রিপেয়ার। আর কানেকটিভ টিস্যু লেইং এর মাধ্যমে হতে পারে, ডি ট্রু। এবং হচ্ছে বলেছে রিজেনারেশন অকার্স ইন র্যাপিডলি ডিভাইডিং ইপিথেলিয়াম অফ স্কিন। আচ্ছা, রিজেনারেশন এক্স্যাক্টলি, রিজেনারেশন কিন্তু আমরা জানি যে ইপিথিলিয়াল লেয়ার বা স্কিনের যে ইপিথিলিয়াম সেই জায়গায় সবচেয়ে বেশি হয় এবং লিভারে হয়, তাই না? সো এটাও ট্রু। আচ্ছা, 22, এডিমা অকার্স ইন কুশিং সিনড্রোম, কনস সিনড্রোম, জলিনজার ইলেশন সিনড্রোম,
দেন ক্লাইনফেল্টার সিনড্রোম অ্যান্ড প্রেগনেন্সি। এইখানটায় কুশিং সিনড্রোম এবং প্রেগনেন্সিতে ইডিমা হওয়ার চান্স থাকে, তাই না? কুশিং সিনড্রোম তো আমরা জানি কুশিং হচ্ছে স্টেরয়েড হরমোন বা কর্টিসল লেভেল বডিতে বেড়ে যায়, তাই না? সেখানে কি কি সিমটম আমরা পাই বা সাইন পাই, যে মুন ফেস হয়, বাফেলো হাম্প হয়, দেন হচ্ছে কিছু অ্যাবডোমিনাল স্ট্রেচ মার্ক আমরা পাই, আহ যেখানে এখানে হাইপার টেনশন হয়, যেহেতু হাইপার টেনশন হয় সো দেখা যায় যে ইডিমা হওয়ার চান্স থাকে। কুশিং সিনড্রোমটা ট্রু হবে। প্রেগনেন্সিতে আমরা জানি যে ইডিমার একটা কজ প্রেগনেন্সি, সো এইটাতেও ট্রু হবে। তাহলে এ এন্ড ই হচ্ছে ট্রু, তাই না? আর বাকি তিনটা ফলস। আচ্ছা, 23 23 হচ্ছে ম্যালিগন্যান্ট পটেনশিয়াল, হাইপারপ্লাসিয়া, মেটাপ্লাসিয়া, হাইপারট্রফি, অ্যাট্রফি এন্ড ডিসপ্লাসিয়া। আচ্ছা, ম্যালিগন্যান্ট পটেনশিয়াল এখানে তাহলে কোনটা কোনটা হচ্ছে? একটা হচ্ছে হাইপারপ্লাসিয়া, এটা কিন্তু মলিগন্যান্ট পটেনশিয়াল, তাই না? মেটাপ্লাসিয়া তো অবভিয়াসলি, হাইপারট্রফি না, অ্যাট্রফিও না, এন্ড ডিসপ্লাসিয়া। এ, বি এন্ড ই হচ্ছে ট্রু, আর বাকি দুইটা ফলস। 24 হচ্ছে হুইচ আর দ্য এক্সাম্পল অফ ফিজিওলজিক্যাল অ্যাট্রফি। আচ্ছা, ফিজিওলজিক্যাল অ্যাট্রফি কি কি? আমরা জানি যে অ্যাট্রফি টু টাইপস, একটা হচ্ছে ফিজিওলজিক্যাল, একটা হচ্ছে প্যাথোলজিক্যাল। অ্যাট্রফি মানেই হচ্ছে সেল সাইজটা ছোট হয়ে আসা, তাই না? সো দেখা যায় রেজাল্টিং কি হয়, একটা অর্গান সাইজটা ছোট হয়। তো এখানে ফিজিওলজিক্যাল অ্যাট্রফি কিসে কিসে হচ্ছে? সেনাইল অ্যাট্রফি, প্রেসার অ্যাট্রফি, হরমোনাল অ্যাট্রফি, ডিজিউজ অ্যাট্রফি, অ্যাট্রফি ডিউ টু দ্য স্টারভেশন। এখানে মজার ব্যাপার হচ্ছে এগুলো সবগুলোই হচ্ছে প্যাথোলজিক্যাল অ্যাট্রফি, তার মানে সবগুলোই ফলস। আর ফিজিওলজিক্যাল অ্যাট্রফি গুলো যেগুলো হরমোনাল ইমব্যালেন্সের কারণে হয়ে থাকে, অথবা যেটা হয় ইউটেরাসের যে চেঞ্জটা হয়, সেটা কিন্তু ফিজিওলজিক্যাল অ্যাট্রফি। আচ্ছা, এখানে তাহলে 24 শেষ। 25 হলমার্ক অফ নেক্রোসিস। এখানে অপশনস গুলো হচ্ছে নিউক্লিয়ার চেঞ্জেস, পিকনোসিস, সেলুলার সোয়েলিং, ইলেভেটেড এলডিএইচ এন্ড ক্রিয়েটিন ফসফোকাইনেজ, ইনক্রিজ ইওসিনোফিলিয়া, আর নিউক্লিয়ার চেঞ্জেস, ক্যারিওলাইসিস। আমরা জানি হলমার্ক ফিচার যদি নেক্রোসিসের ক্ষেত্রে বলে সেটা একটাই, সেটা হচ্ছে নিউক্লিয়ার চেঞ্জেস। এবং নিউক্লিয়ার চেঞ্জেসে কি হয়? পিকনোসিস, ক্যারিওএক্সিস, ক্যারিওলাইসিস, তাই না? এই তিনটাই একমাত্র এটার হলমার্ক ফিচার, নিউক্লিয়ার চেঞ্জেস। সো বাকি যেগুলো সেগুলো নেক্রোসিসের ওয়ান কাইন্ড অফ ফিচার বাট নট হলমার্ক ফিচার, যেমন সেলুলার সোয়েলিং ফিচার বাট হলমার্ক ফিচার না, ঠিক আছে? আচ্ছা, 26 হচ্ছে নিউট্রিশনাল কজেস অফ স্টেটোসিস। স্টেটোসিস মানে হচ্ছে ফ্যাটি লিভার, তাই না? সো এখানে নিউট্রিশনাল কজ চেয়েছে। তো আমরা দেখি এখানে কি কি অপশনস আছে। ডায়াবেটিক মেলাইটাস, গ্যালাক্টোসেমিয়া, হাইপারলিপিডেমিয়া, গ্লাইকোজেনোসিস, গ্লাইকোজেনোসিস, হ্যাঁ, ইন্টেস্টাইনাল বাইপাস। আচ্ছা, এইখানে দেখেন যেগুলো আছে এগুলো কিন্তু সবই নিউট্রিশনাল কজের মধ্যে পড়ে না, পড়ে কি? সেগুলো কিন্তু স্টেটোসিসের কজ, বাট এগুলো হচ্ছে ডিএম যেমন হচ্ছে মেটাবলিক কজ, সেম বিও সেম মেটাবলিক, ডিও সেম, মানে এ, বি, সি, ডি সবগুলোই হচ্ছে মেটাবলিক কজ, তাই না? একমাত্র ইন্টেস্টাইনাল যে বাইপাস সেটা কিন্তু নিউট্রিশনাল কজের কারণে আমরা জানি যে স্টেটোসিস হয়ে থাকে। সো এইটা হচ্ছে ট্রু, ই। এন্ড 27 নাম্বার হচ্ছে প্যাথোলজিক্যাল কন্ডিশন কজড বাই ভাস্কুলার কনজেশন। এটা একদম মুখস্থ রাখতেই হবে, এটা ভুল করা যাবেই না। কোন কোন প্যাথোলজিক্যাল কন্ডিশনে হচ্ছে প্যাথোলজিক্যাল কন্ডিশন কজড বাই ভাস্কুলার কনজেশন, তাই না? কোন কোন কন্ডিশনে হয় প্যাথোলজিক্যাল কন্ডিশনে? সেটা হচ্ছে নাটমেগ লিভার, ব্রাউন অ্যাট্রফি অফ লাংস, ব্রাউন ইনভেশন অফ লাংস, স্ট্রবেরি গল ব্লাডার, কনজেস্টিভ স্প্লিনোমেগালি। এটা সবাই পারবেন আমি জানি। নাটমেগ লিভারে হয়, ব্রাউন ইনভেশন অফ লাং এ হয়। দেখেন এটা একটু মনে রাখবেন, এখানে কিন্তু অ্যাট্রফি কথাটা উল্লেখ করে দেয়, সো ইন কেস কিন্তু ফলস হবে, ইনডিউরেশন হবে এটা, ঠিক আছে? আর স্ট্রবেরি গল ব্লাডার এটা তো ফলস, আর কনজেস্টিভ স্প্লিনোমেগালি এটাও ট্রু। আর যেটা ওইগুলো কিন্তু প্যাথোলজিক্যাল কন্ডিশন না, তাই না? ভাস্কুলার কনজেশন। তাহলে বি প্লাস ডি হচ্ছে নট কজড বাই ভাস্কুলার কনজেশন, তাই না?
ভাস্কুলার কনজেশনের কারণে হয় না। দেন হচ্ছে 28 কজেস অফ হাইপোভলিউমিক শক। হাইপোভলিউমিক শকের কজগুলো কি কি? থার্ড স্পেস লস, অ্যাকিউট পয়জনিং, রাপচার অফ হার্ট, পালমোনারি এম্বোলিজম এন্ড ট্রমাটিক শক। এখন হাইপোভলিউমিক শক মানে কি? ভলিউম কমে যাচ্ছে, তাই না? তাহলে কি হচ্ছে? থার্ড স্পেস লস যদি হয় তাহলে তো ভলিউম, সো এটা একটা কজ। অ্যান্ড অ্যাকিউট পয়জনিং যেটা, সেক্ষেত্রেও কিন্তু ভলিউম কমে যায়। সো এইটার ক্ষেত্রেও হাইপোভলিউমিক শকটা মানে এটা একটা ওয়ান কাইন্ড অফ কজ। রাপচার অফ হার্ট এটা হবে না। পালমোনারি এম্বোলিজম এটাও না। এন্ড ট্রমাটিক শক, দেখেন এই দুইটা সি প্লাস ডি, এটা কিন্তু কার্ডিওজেনিক শকের কজ, তাই না? এন্ড ট্রমাটিক শকটাও হচ্ছে হাইপোভলিউমিক শকের কজ না। তো 29 কি দেখি? Clot is associated with semi-solid mass with platelet scaffold and line of John is present, friable gelatinous, firmly attached to wall and formed in static blood. আচ্ছা, ক্লট আর থ্রম্বাসের মধ্যে একটা পার্থক্য আছে, এটা এটা পড়লে আপনারা এটার অ্যান্সার পেয়ে যাবেন আশা করছি। এখন ক্লটটা কি? ক্লটটা হচ্ছে সেমি সলিড মাস কি? না, সেমি সলিড মাস এটা কিন্তু একটা সলিড মাস, তাই না? উইথ প্লাটিলেট স্ক্যাফোল্ড। এইখানে কিন্তু ক্লটে কখনোই প্লাটিলেট স্ক্যাফোল্ড হয় না, থ্রম্বাসে হয়। সো লাইন অফ জন ইজ প্রেজেন্ট, এটা ফলস, অ্যাবসেন্ট থাকে। ফ্রায়াবল অ্যান্ড জিলাটিনাস, অবভিয়াসলি এটা ট্রু। দেন হচ্ছে এটা কি ফার্মলি অ্যাটাচড থাকে? এটা কিন্তু ক্লট কখনো ফার্মলি অ্যাটাচ থাকে না, থ্রম্বাসটা ফার্মলি অ্যাটাচ থাকে। এটা মনোযোগ দিয়ে পড়বেন কারণ এখানে ছোট ছোট চেঞ্জ আছে আর কি। এন্ড ফর্মড ইন স্ট্যাটিক ব্লাড, এটা ফর্মড ইন স্ট্যাটিক ব্লাড। ক্লট কিন্তু স্ট্যাটিক ব্লাডে ফর্মেশন হয়, তাই না? এখানে এক্সপ্লেনেশনটা দেয়া আছে, দেখেন সলিড মাস অফ ফিব্রিন উইথ নো প্লাটেলেট স্ক্যাফোল্ড। আর বি নাম্বারটা বলেছে লাইনটা অ্যাবসেন্ট থাকবে, ইজিলি ডিটাচড ফ্রম দা ওয়াল, ফার্মলি থাকে না অ্যাটাচড। ঠিক আছে, 30 হচ্ছে লাস্ট ইজ এমসিকিউ। অর্গান ইনভলভড ইন রেড ইনফ্রাকশন, ইন্টেস্টাইন, স্প্লিন, লাং, হার্ট, ওভারি। আচ্ছা, এখানে ছোট একটা ট্রিক্স দিয়ে আপনারা মনে রাখতে পারেন। আমি যেটা মনে রাখতাম, যেমন হোয়াইট ইনফ্রাকশন কোথায় কোথায় হয়, সেটা একটা সূত্র দিয়ে মনে রাখতাম। সেটা হচ্ছে এস কে হার্ট। মানে এস কে হার্ট হচ্ছে এস ফর স্প্লিন, কে ফর হচ্ছে কিডনি, হার্ট এইচ মানে হার্ট তো হার্ট। সো দেখা যায় এই তিনটা বাদে এই তিনটা বাদে যেগুলো এক্সাম্পলে আসবে সেগুলো আমি ট্রু দাগাতাম। সো বাকিগুলো হচ্ছে রেড ইনফ্রাকশনে পড়ে। সো এই তিনটার মধ্যে আছে এখানে কি কি? হার্ট আছে, স্প্লিন আছে, তাই না? বি এবং ডি, তার মানে এগুলো হচ্ছে হোয়াইট অর পেল ইনফ্রাকশন। সো বাকি তিনটা হচ্ছে রেড ইনফ্রাকশন, যেমন ইন্টেস্টাইন, দেন হচ্ছে লাংস, ওভারি, এগুলোতে রেড ইনফ্রাকশন হয়। আচ্ছা, এমসিকিউ শেষ, এখন আমরা যাচ্ছি এসবিএ তে। প্রথম এসবিএটা হচ্ছে ফলোইং সেলস প্রোডিউস ম্যাট্রিক্স মেটালোপ্রোটিনেজেস এক্সেপ্ট, তাই না? আছে ফাইব্রোব্লাস্ট, সাইনোভিয়াল সেল, ম্যাক্রোফেজ, ইউসনোফিল এন্ড এপিথেলিয়াল সেল। বলেছে সবগুলো সেলই ম্যাট্রিক্স ম্যাট্রিক্স মেটালোপ্রোটিনেজেস ফরমেশন করে, প্রডিউস করে, কোন সেলটা ছাড়া? ফাইব্রোব্লাস্ট করে, করে, সাইনোভিয়াল সেলও করে, ম্যাক্রোফেজ করে, ইপিথিয়াল সেলও করে, করে না হচ্ছে ইউসিনোফিল, তাই না? তো ডি নাম্বারটা হচ্ছে ট্রু। আচ্ছা, এখানে এক্সপ্লেনেশনে লেখা আছে, দেখেন ডিগ্রেডেশন অফ কোলাজেন ইজ ডান বাই ম্যাট্রিক্স matrix metalloproteinase, so called because they are dependent on metal ion like zinc. Above mentioned cells except eosinophil produce this, মানে eosinophil ছাড়া বাকি সবগুলো ওইটা ফরমেশন করে। তাহলে 32টা হচ্ছে কি? an enlargement of heart is most likely to be result of which process associated with pressure overload and valvular disease। এখন আমরা জানি যে হচ্ছে হার্টে যদি প্রেসার ওভারলোড বা ওয়ার্ক ওভারলোডের কারণে এবং কোনো ধরনের, যেমন এটা ওভারলোড কি, হাইপারটেনশন থাকলে মানে হার্টের ফাংশনিং বেশি হয়, ওভারলোড মানে প্রেসার ওভারলোড থাকে, তাই না? তো এবং যদি কোনো ভালভুলার ডিজিজ থাকে হার্টে, তাহলে হার্ট কিন্তু এনলার্জড হতে পারে। হ্যাঁ, তাহলে এনলার্জ যেহেতু হচ্ছে, আহ এটা একদম মোটামুটি খুব কমন একটা এক্সাম্পল।
এনলার্জড মানে কি? সাইজটা বড় হচ্ছে, তাই না? সাইজ বড় মানেই হচ্ছে হাইপারট্রফি। এখন চিন্তা করতে হবে এটা কি প্যাথোলজিক্যাল হাইপারট্রফি না ফিজিওলজিক্যাল হাইপারট্রফি। প্যাথোলজিক্যাল হাইপারট্রফি থাকলে যেটা আমরা জানি যে প্যাথোলজিক্যাল হাইপারট্রফি হয় কখন, যখন হার্টের প্রেসার ওভারলোড হয় বা ওয়ার্ক ওভারলোডের কারণে, এবং কোনো ধরনের ডিজিজ যেমন ভালভুলার ডিজিজ, হাইপারটেনশন, এই কন্ডিশনে যখন লোড বেশি থাকে তখন আমার হার্ট এনলার্জড হয়, সেটাকে প্যাথোলজিক্যাল হাইপারট্রফি বলি, তাই না? তো এখানে অপশন বি আমি বলেই দিয়েছি। তো এটা অ্যান্সারটা হচ্ছে প্যাথোলজিক্যাল হাইপারট্রফি, তাই না? এই যে এখানে এক্সপ্লেনেশনটা ডিটেলস দেওয়া আছে, যেমন striated muscle cells in the heart has limited capacity for division and response to increased metabolic demands, uh, mainly by undergoing hypertrophy. Most common stimulus for cardiac muscle is increased workload. Muscle cells response by synthesizing more protein. A classic example of pathological hypertrophy is enlargement of heart রেসপন্স টু প্রেসার ওভারলোড। ঠিক আছে, ঠিক আছে। এখন আমি 33 তে যাচ্ছি। মেকানিজম অফ সেলুলার এজিং ইনক্লুডস আরএনএ ড্যামেজ, inactivation of tumor suppressor gene, defective lipid homeostasis, and increased cellular replication and replicative senescence, তাই না? এখন দেখেন এখানে বলেছে মেকানিজম কি কি সেল এজিং এর। আমরা জানি যে আরএনএ ড্যামেজ কি মেকানিজমের মধ্যে পড়ে না, ডিএনএ ড্যামেজ, তাই না? ইনঅ্যাক্টিভেশন না, অ্যাক্টিভেশন অফ টিউমার সাপ্রেসর জিনের কারণে সেলুলার এজিং হতে পারে। আর ডিফেক্টিভ লিপিড হিমোস্টেসিস এখানে রোল নাই, এখানে হচ্ছে প্রোটিন যদি হিমোস্টেসিস ডিফেক্টিভ হয় তখন কিন্তু এটা হচ্ছে সেলুলার এজিং এ যাবে, তাই না? এবং ইনক্রিজ সেলুলার রেপ্লিকেশন, এটা না, ডিক্রিজ হয়, সেলুলার রেপ্লিকেশন কিন্তু কমে যায়, তাই না? এই জন্য সেলুলার এজিং হতে থাকে। অ্যান্ড রেপ্লিকেটিভ সিনেসেন্সটা ব্যাপারটা হচ্ছে কি, এখানে এই নাম্বারটা ট্রু। দেখেন এখানে এক্সপ্লানেশন দিয়েছে, all normal cells have limited capacity for replication and after a fixed number of division cells become arrested in a terminally non-dividing state known as replicative senescence, so occurs by telomere attrition, activation of tumor suppressor gene, তাই না? এখানে বলেছে যে প্রত্যেকটা সেলেরই একটা ক্যাপাসিটি থাকে, একটা ডিভিশন হয়, তারপর এটা হচ্ছে মোটামুটি অ্যারেস্ট হয়ে যায়, নন ডিভাইডিং স্টেটে চলে যায়। সেটা কয়েকটা কজ থাকতে পারে, যেমন টেলোমিয়ার অ্যাট্রিশন হলে হয়, তারপর টিউমার সাপ্রেসর জিন অ্যাক্টিভেশনের মাধ্যমে হয়। সো নাম্বার ইটা হচ্ছে এখানে ট্রু অ্যান্সার, নাম্বার ই। ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি 34-এ। বলছে মোস্ট কমন এক্সোজেনাস পিগমেন্ট ইজ লাইপোফাসিন, কার্বন, ট্যাটু, মেলানিন, হেমোসিডারিন। আচ্ছা, এক্সোজেনাস এন্ডোজেনাস পিগমেন্ট মানে কি? এক্সোজেনাস মানে কি বডির বাইরে থেকে যে পিগমেন্টেশনটা আসে, আর এন্ডোজেনাস মানে বডিতেই ফর্মেশন হয়। কিছু কিছু পিগমেন্টস থাকে না যে বডিতেই হয়, তো এরকম কি কি, মেলানিন, তাই না, হেমোসিডারিন, ইভেন লাইপোফাসিনটা কিন্তু এন্ডোজেনাস, তাই না, ওয়্যার এন্ড টিয়ার পিগমেন্ট যেটা। সো এখানে আছে এক্সোজেনাস দুইটা, একটা হচ্ছে কার্বন এন্ড ট্যাটো। কার্বনটা হচ্ছে মোস্ট কমন এক্সোজেনাস পিগমেন্ট, তাই না? ট্যাটোটা মোস্ট কমন না, সো আমি বলেই দিয়েছি বি হচ্ছে ট্রু। তো 35 হচ্ছে, a 5 years old boy presented with multiple of fracture on second rib. He was managed surgically but developed dyspnea. Find out the most relevant cause. আচ্ছা, এইখানে দেখেন বলেছে যে মাল্টিপল ফ্র্যাকচার আছে সেকেন্ড রিবে, এবং আফটার সার্জিক্যাল ম্যানেজমেন্ট সে তার ডেভেলপ কি করছে, ডিসঅ্যাপনিয়া, এন্ড ফাইন্ড আউট দ্য মোস্ট রিলেভেন্ট কজ। এন্ড এখানে অপশন গুলা কি কি আছে, ফ্যাট এম্বোলিজম, ব্যারোট্রমা, পালমোনার এম্বোলিজম, স্যাডল এম্বোলিজম এন্ড ইনফ্রাকশন। আচ্ছা, আমরা তো জানি যে ফ্যাট এম্বোলিজমের এখানে অ্যান্সারটা ফ্যাট এম্বোলিজম, সো এটার এক্সপ্লেনেশন আমি দিচ্ছি। সেটা হচ্ছে ধরেন খুব এক্সাম্পলের মধ্যেই দেখবেন ফ্যাট এম্বোলিজমের মধ্যেই আছে যে ফ্র্যাকচার, আমি এভাবে মনে রাখতাম এফ ফর ফ্যাট, এফ ফর ফ্র্যাকচার, এবং ফ্র্যাকচারের মধ্যে যেটা ক্লোজড ওন বা ফ্র্যাকচার, সেটার ক্ষেত্রে বেশি ফ্যাট এম্বোলিজম হওয়ার চান্স থাকে, লং বোনে, রিপসে,
এগুলোতে যদি ফ্র্যাকচার হয় এবং মাল্টিপল ফ্র্যাকচার হয় সেক্ষেত্রে আপনার ফ্যাট এম্বোলিজম হওয়ার চান্স খুব বেশি থাকে। এবং যেটা মনে রাখতে হবে, আফটার সার্জারি, হ্যাঁ, আফটার সার্জারি যদি দেখা যায় যে মাল্টিপল ফ্র্যাকচার সার্জারির পর যদি তার কোনো ধরনের রেসপিরেটরি ডিস্ট্রেস অথবা এআরডিএস ডেভেলপ করে বা যে কোনো ধরনের রেসপিরেটরি ডিস্ট্রেস ডেভেলপ করে, তাহলে এটা মোস্টলি ফ্যাট এম্বোলিজমের কারণে হয়ে থাকে। তাই এখানে অ্যান্সারটা হবে এ, ফ্যাট এম্বোলিজমের কারণে এইগুলো আমরা দেখতে পাচ্ছি, তাই না? এই যে এখানে এক্সপ্লেনেশনটা দেওয়া আছে। 36 কি, if a patient is unconscious state, his pulse and BP is unreportable, develops DIC, vital organs are affected and begins to fail, then which stage of shock it is? আচ্ছা, এইখানে বলেছে পেশেন্ট থাকবে আনকনশিয়াস স্টেটে, তাই না? এবং তার পালস বিপি হচ্ছে আনরিপোর্টেবল এবং ডিআইসি ডেভেলপ করেছে। আরেকটা যেটা হচ্ছে ভাইটাল অর্গানস গুলা অ্যাফেক্টেড থাকবে, বাট যেটা হবে বিগিংস টু ফেল, এবং সেটা ফেইলিউরের দিকে যেতে থাকবে, হুইচ স্টেজ অফ শক। এখন আমরা জানি যে নন প্রোগ্রেসিভ শক মানে কি, কম্পেনসেটেড শক, তাই না? নন প্রোগ্রেসিভ শকে কিন্তু পেশেন্ট ডিআইসি ডেভেলপ করে না। বিপি পালসও হচ্ছে আমরা জানি যে রিফ্লেক্টরি মেকানিজমের মাধ্যমে, কম্পেনসেটরি মেকানিজমের মাধ্যমে, বিপি বডির রিফ্লেক্সের মাধ্যমে সেটা কম্পেনসেটেড হয়। তো দেখা যায় যে পালস বিপি আলটিমেটলি নর্মাল থাকে মোরলেস। দেন হচ্ছে ইরিভার্সিবল ফেজে ডিআইসি ডেভেলপ করে না। ইরিভার্সিবল ফেজে যেটা হয় আপনার হচ্ছে কি বলে অ্যানোরেক্সিয়া থাকে, ঠিক আছে, এআরডিএস ডেভেলপ করে, দেন ব্যাকটেরিমিক শক হয়, সো এগুলো হয়। বাট এখানে ডিআইসি দেন হচ্ছে পালস বিপির যে ইয়েগুলো দেয়া আছে সেগুলো কিন্তু ইরিভার্সিবল ফেজে হয় না। এন্ড দেখেন ডিকম্পেনসেটেড ফেজ মানে হচ্ছে প্রোগ্রেসিভ স্টেজ অফ শক, তাই না? ডিকম্পেনসেটেড ফেজে কিন্তু আমরা এই সেম জিনিসগুলোই পাই। পালস বিপি হচ্ছে আনরিপোর্টেবল থাকতে পারে, ডিআইসি ডেভেলপ করতে পারে, ভাইটাল অর্গানস গুলো এফেক্টেড হয় এবং বিগিনস টু ফেল। এবং এটা এটা ডিকম্পেনসেটেড ফেজের ক্রাইটেরিয়া ফুলফিল করছে। কম্পেনসেটেড ফেজে তো আমি বলেছি নন প্রোগ্রেসিভ এন্ড কম্পেনসেটেড শক একই কথা। এন্ড আনরিসাসিটেবল ফেজ যেটা ইরিভার্সিবল একই কথা। এখানে অ্যানোরেক্সিয়া হবে, ইউরিন আউটপুট একদমই কমে যাবে, মানে থাকবে না। দেন হচ্ছে এআরডিএস ডেভেলপ করবে কিন্তু ডিআইসি ডেভেলপ করবে না। ডিআইসিটা আমরা ডিকম্পেনসেটেড ফেজে পাবো। সো এটা মনে রাখবেন। সো অপশন হবে সি। দেখেন, progressive phase or decomposition phase of shock. And 37, which of the following cells is an example of permanent cell on the basis of classification according to the regenerative ability? আচ্ছা, রিজেনারেটিভ অ্যাবিলিটির উপর বেসিস করে আমরা জানি পার্মানেন্ট সেল তিনটা, তাই না? একটা হচ্ছে স্কেলেটাল মাসল, কার্ডিয়াক মাসল, নিউরন অথবা ব্রেন। তো বাকিগুলো পার্মানেন্ট সেল না, তাই না? রিজেনারেটিভ ক্যাপাসিটির উপর বেসিস করে যেটা, তাহলে আমরা দেখে নিই অ্যাসিনার সেল অফ প্যানক্রিয়াস, এটা না। হেপাটোসাইট পার্মানেন্ট সেল না। কোলোনিক মিউকোজাল সেল, এগুলো রিপেয়ার হতে পারে, রিজেনারেট হতে পারে। অস্টিওসাইটও না। সো কার্ডিওসাইট, যেটা কার্ডিওসাইট মানে হার্টের সেল, তাই না? তো আমরা তো জানি কার্ডিয়াক মাসেল অথবা কার্ডিয়াক সেল অথবা কার্ডিয়াক হার্ট, এটা হচ্ছে পার্মানেন্ট সেল। সো ই নাম্বারটা হচ্ছে ট্রু। এখন 38 হচ্ছে প্রাইমারি কজ অফ হাইপারকোয়াগুলেবল স্টেটস আর ফলোইং এক্সেপ্ট, কোনটা প্রাইমারি কজ না? ঠিক আছে, প্রোটিন সি ডেফিসিয়েন্সি এটা কিন্তু প্রাইমারি কজ। এক্সেপ্ট যেহেতু বলেছে, এটা ফলস হবে। ফিব্রিনোলাইসিস ডিফেক্টস এটা কিন্তু প্রাইমারি কজ, তো এটাও ফলস হবে। এন্টিথ্রম্বিন 3 ডেফিসিয়েন্সি এটাও প্রাইমারি কজ। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন এন্ড ফ্যাক্টর 5 মিউটেশন, ফ্যাক্টর 5 তো অবভিয়াসলি প্রাইমারি কজ, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হচ্ছে সেকেন্ডারি কজ। সো 38 এর এইচবি এর অ্যান্সারটা হচ্ছে ডি, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, এটা সেকেন্ডারি কজ। আচ্ছা, 39 হচ্ছে a 37 years old man working in power plant was exposed to radioactive material. He is most likely to suffer radiation injury due to এখানে দেখেন বলেছে রেডিয়েশন ইনজুরির কারণে, মোস্ট লাইকলি সাফার রেডিয়েশন ইনজুরি ডিউ টু কোন কারণ? ধরেন একটা ওয়ার্কার সে পাওয়ার প্ল্যান্টে কাজ করছে, সে রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালস এর এক্সপোজারে যাচ্ছে। সো
রেডিয়েশন ইনজুরি হওয়ার চান্স বেশি থাকবে কোন কারণে? সেটা বলছে যে ডিক্রিজ ইন্ট্রাসেলুলার সোডিয়াম, free radical formation, decrease intracellular calcium, antioxidant formation, and inhibition of protein synthesis. আচ্ছা, এগুলো তো irrelevant. Decrease intracellular, increase বা decrease intracellular calcium, sodium, আর অ্যান্টিঅক্সিডেন্ট ফর্মেশন তো আর হবে না যেহেতু রেডিয়েশন রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালস এক্সপোজারে যাচ্ছে। প্রোটিন সিনথেসিসের মাধ্যমেও না, মেইনলি হয় ফ্রি রেডিক্যাল ফর্মেশন, যেহেতু বলেই দিয়েছে যে পাওয়ার প্ল্যান্টে কাজ করে এবং সে ওয়াজ সে কি হচ্ছে এক্সপোজড হচ্ছে টু রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল। সো রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল থেকে কিন্তু ফ্রি রেডিক্যাল ফর্মেশন হয়, তাই না? ফ্রি রেডিক্যাল রিলিজ হয়। সো এটা অবভিয়াসলি ফ্রি রেডিক্যাল ফর্মেশন। নাম্বার বি হচ্ছে ট্রু। And 40, which statement is true about secondary hemostasis? আচ্ছা, হেমোস্ট্যাসিস মানে কি? হেমোস্ট্যাসিস মানে হচ্ছে অ্যারেস্ট অফ স্পন্টেনিয়াস অ্যারেস্ট অফ ব্লিডিং, তাই না? যদি একটা ভেসেল ইনজুরি হয় কোনো ফিজিওলজিক্যাল কোনো কারণে, ভেরিয়াস কজ থাকতে পারে এটা, তখন দেখা যায় যে এটা স্পন্টেনিয়াসলি এটা হচ্ছে অ্যারেস্ট হয়ে যায় ব্লিডিংটা, তাই না? তো এটা এটা রিলেটেড কি কি আছে আমরা দেখে নেই। consolidates the initial platelet plug, formation of platelet plug markedly reduces blood flow to the injured area mediated by reflex neurogenic mechanism, polymerized fibrin undergo contraction to form a solid plug. আচ্ছা, হেমোস্ট্যাসিস হয় কিন্তু আমরা জানি হচ্ছে প্রথমে যেটা হয় যে ট্রানজিয়েন্ট ভ্যাসোকনস্ট্রিকশন হয়, তাই না? উম সে কারণে যেটা হয় সেটা কিন্তু সেকেন্ডারি হেমোস্ট্যাসিস না। দেন হচ্ছে বলেছে সেকেন্ডারি হেমোস্ট্যাসিস কোনটা, দেন হচ্ছে প্রাইমারি। এবং প্রাইমারি যেটা হয় ফর্মেশন অফ দ্য প্লাটিলেট প্লাগ, তাই না? প্রাইমারি হেমোস্ট্যাসিস হয় হচ্ছে প্লাটিলেট প্লাগ ফর্মেশনের মাধ্যমে। এবং মার্কলি রিডিউস ব্লাড ফ্লো টু দা, এটাও না। মিডিয়েটেড বাই রিফ্লেক্স নিউরোজেনিক মেকানিজম, এটাও কিন্তু না। এটা ওয়ান কাইন্ড অফ হচ্ছে প্রথমে আমরা যেটা বলেছিলাম না যে ভ্যাসোকনস্ট্রিকশন হয়, এটা কিভাবে হয়? এটা একটা নিউরোজেনিক রিফ্লেক্স মেকানিজমের মাধ্যমে হয়। ধরেন যে হচ্ছে ইনজুর হলে একটা ভেসেল, তখন হচ্ছে বডির যে নিউরোজেনিক রিফ্লেক্স সেটার মাধ্যমে ব্লাড ভেসেলের যে এন্ডোথেলিয়াম সেটা থেকে এন্ডোথেলিন একটা ভ্যাসোকনস্ট্রিক্টর রিলিজ করে সে অটোমেটিক্যালি। সেটা উইদিন খুবই মানে ইনস্ট্যান্ট হয়ে যায়, ঠিক আছে? এটা একটা ইনজুরি হওয়ার সাথে সাথে, ভেসেল ইনজুরি হওয়ার সাথে সাথে এটা হয়। এন্ডোথেলিন রিলিজ করে এবং সেটার কাজ হচ্ছে ভ্যাসোকনস্ট্রিক্ট করা, ভেসিকুলার কনস্ট্রিক্ট করে ইনিশিয়ালি সে হিমোস্ট্যাসিস করে। বাট যদি ফার্দার সেটা মানে ক্লট না হয় তাহলে আবার কিন্তু ব্লিডিং হতে থাকে, তখন কি হয়? প্রাইমারি হেমোস্ট্যাসিস হয়। প্রাইমারি হেমোস্ট্যাসিস কিভাবে হয়? ফর্মেশন অফ প্লাটিলেট প্লাগ, তাই না? সো এটাও হচ্ছে না। দেন মিডিয়েটেড, ডি নাম্বার কি লেখা আছে? মিডিয়েটেড বাই রিফ্লেক্স নিউরোজেনিক মেকানিজম, যেটা বললাম সেটা হচ্ছে প্রথমেই যেটা হয়ে যায় ভ্যাসোকনস্ট্রিকশনের মাধ্যমে। দেন পলিমারাইজড ফিব্রিন আন্ডারগো কন্ট্রাকশন অফ টু ফর্ম এ সলিড প্লাগ। এইটা কিন্তু লাস্ট যে স্টেজটা, ফোর্থ স্টেজ, সেটা হচ্ছে ক্লট স্ট্যাবিলাইজেশন বা ক্লট ফর্মেশন, সেই ফর্মে হয়ে থাকে। ফিব্রিন গুলো পলিমারাইজড হয়ে যায়, ঠিক আছে, টু ফর্ম এ সলিড প্লাগ। বাট এটাও হচ্ছে না। তাহলে এখানে অপশনটা কি আসতেছে? দেখা যাচ্ছে যে কনসলিডেটস দ্য ইনিশিয়াল প্লাটিলেট প্লাগ। এটা একটু ট্রিকি। এখানে আমরা দেখা যাবে যে প্লাটিলেট প্লাগ বললেই আমরা চিন্তা করব হচ্ছে আহ প্রাইমারি, তাই না? প্রাইমারি হেমোস্ট্যাসিস। আর সেকেন্ডারি হতে গেলে সেকেন্ডারি অর কোয়াগুলেশন, যেটা একই কথা, সেখানে তো প্লাগের কোনো রোল থাকে না। আমরা জানি যে নরমালি হচ্ছে এটা ফিব্রিন ফর্মেশন হয়। এখানে নরমালি যেটা হয় যে সাবএন্ডোথেলিয়াল যে কি বলে এটাকে, ভলনারেবল ফ্যাক্টরের মাধ্যমে তার হচ্ছে প্লাটিলেট গুলা অ্যাগ্রিগেট হতে থাকে, ওটাতে অ্যাডহেশন হয়। দেন ওই প্লাটিলেট গুলা আরো প্লাটিলেট অ্যাগ্রিগেট করে, তাই না? সেটা হচ্ছে হয় হচ্ছে প্রাইমারিতে। সেকেন্ডারিতে হচ্ছে হচ্ছে আপনার যে টিস্যু ফ্যাক্টর গুলো এক্সপোজ হয়ে যায় সাইটে এসে। টিস্যু ফ্যাক্টর গুলা কি করে যে আপনার ফ্যাক্টর 7 কে অ্যাক্টিভেট করে, ঠিক আছে? ফ্যাক্টর 7টা কি করে? ফ্যাক্টর 7 কে অ্যাক্টিভেট করার পরে যে থ্রম্বিন ফর্মেশন হয়, সেটা কি করে? ফিব্রিনোজেনকে কনভার্ট করে
ইনসলিবল ফিব্রিনে, তখন সেখানে একটা ফিব্রিন মেশওয়ার্ক তৈরি হয়। আমি সিকোয়েন্সটা বলে যাচ্ছি একটা পর একটা কি হয় আসলে সেকেন্ডারি হেমোস্টেসিসে। সেটা হচ্ছে ফিব্রিন মেশওয়ার্ক তৈরি হয়। সেই ফিব্রিন গুলার কাজ কি? সেই ফিব্রিন গুলার কাজই হচ্ছে প্লাটিলেটকে অ্যাডহেয়ার করা, আরো অ্যাগ্রিগেট করা, তাই না? তখন ওইখানে দেখা যায় যে একটা প্লাটিলেটের লেয়ার পড়ে যায়, একটার পর একটা, একটার পর একটা প্লাটিলেটের লেয়ার পড়ে। সো ফরমেশন অফ প্লাটিলেট প্লাগ সেটা হচ্ছে প্রাইমারি হেমোস্টেসিস। বাট কনসোলিডেটস মানে হচ্ছে ফিব্রিনটা যখন প্লাটিলেটটাকে আস্তে আস্তে অ্যাগ্রিগেট করবে, অ্যাকুমুলেট করবে এবং সেটাকে আরো দৃঢ় করবে, মানে একটার উপর একটা লেয়ার তৈরি করে ফেলছে, সেটার কাজ কিন্তু সেকেন্ডারি হেমোস্টেসিস। ঠিক আছে, সো কনসোলিডেট মানে এটাকে আরো দৃঢ় করছে, আরো স্ট্রং করছে। সো ইনিশিয়াল প্লাগটাকে দৃঢ় আর স্ট্রং করছে কি? সেকেন্ডারি হেমোস্টেসিসে গিয়ে, তাই না? ফিব্রিনটা করছে। সো দ্যাট ইজ ওয়াই এ নাম্বারটা হচ্ছে ট্রু অ্যান্সার, তাই না? কনসলিডেটস দ্য ইনিশিয়াল প্লাটিলেট প্লাগ। সো আপনারা ভাবতে পারেন যে প্লাটিলেট প্লাগ ফর্মেশন, ও এটা তো প্রাইমারি হেমোস্টেসিস হয়, বাট না, কনসলিডেশন যদি হয় বা এটাকে আরো স্ট্রং করে, তখন সেটা আমরা সেকেন্ডারি হেমোস্টেসিসে পাবো। তো আহ, এই যে এখানে এক্সপ্লেনেশন দেওয়া আছে, সো আপনারা দেখে নিবেন, আর আমি এক্সপ্লেন করেই দিয়েছি। এটা একটু ভালো করে পড়ে নিবেন। আর এরই মধ্যে আজকের আমাদের সলভ ক্লাস শেষ হলো। সবাই ভালো থাকবেন, ভালো করে পরীক্ষা দেন, ভালো করে প্রিপারেশন নেন। আল্লাহ হাফেজ।